পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব পরম পূজনীয় পরম দয়ালের পঞ্চম পুরুষ অবিন বাবুর আচল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আমার কোনো যোগ্যতা নেই, আমি অতি ক্ষুদ্র এক ব্যক্তি। আমার জীবনে আমার আমার এক এক সময় ভাবি আমার জীবনটাই ইষ্ট প্রসঙ্গ। আমার পার্থিব আচার্যদেব পূজ্যপদ দাদা, পরম পূজ্যপদ দাদা একদিন বলছিলেন ইষ্ট প্রসঙ্গ কি? বলছিলেন ইষ্ট প্রসঙ্গ তাই তুমি ঠাকুরকে ধরে তোমার কি অনুভূতি হয়েছে সেই অনুভূতি প্রকাশ করা, সবাই সঙ্গে ভাগ করে নেওয়া, এটাই ইষ্ট প্রসঙ্গ। তত্ত্বকথা, সাহিত্যের নানা গল্প, এগুলো তো সবাই জানে। যাই হোক, এতক্ষণ খুব সুষ্ঠুভাবে সৎসঙ্গ শুনছিলাম, মনটা ভরে গেছিল। সবশেষে মন আরো বেশি আনন্দিত হলো। আমার পুলকিত এতক্ষণ আপনারা যে কীর্তন শুনলেন, সেই কীর্তনটি আসলে সাধনা করেননি, করেছেন তার শিশুপুত্র পুলকিত। তিনি দুহার দিয়েছেন। ঠিক এরকম ভাবে যদি ঠাকুর চেয়েছেন, ঠিক এরকম ভাবে আমাদের প্রতি প্রত্যেকটি পরিবার যেন এরকম ভাবে তৈরি হয়ে থাকে। এই পুলকিত ছোট্ট শিশু 365 দিন সে সেই অতি প্রত্যুষে উঠে মা বাবার সঙ্গে অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়, শত অনুজ্ঞা পাঠ করে, কীর্তন করে, এটা একমাত্র মা বাবার জন্য। তাই মা বাবা যদি ইষ্ট প্রাণা হয়, ইষ্টের প্রতি যদি মা বাবার টান থাকে, তাহলে তাদের সন্তানও এরকমই হবে। আজকে আমার মনে পড়ছে সেদিনের কথা। পূজ্যপদ দাদা গুয়াহাটি মন্দিরে অবস্থান করছেন। তখনকার দিনে গুয়াহাটি মন্দিরের আপলিফটিং এর কাজ চলছিল। পূজ্যপদ দাদা নিজের থেকে কাজগুলো করাচ্ছিলেন। সেই সুবাদে গুয়াহাটি মন্দিরে কিছু আর্ট ফিলিং এর কাজ চলছিল। পূজ্যপদ দাদা নিজে অর্থ সংগ্রহ করে এই কাজ নিজেই করাচ্ছিলেন। তো প্রতিদিন তিনি কাউকে না কাউকে বলেন, এই আমাকে অর্ঘ দাও, মাটি ভরাতে হবে। তিনি চেয়ে নিতেন। তিনি সকালবেলা প্রায় দিন আমার ভারপ্রাপ্ত কর্মী কামিনীকান্ত দেখাটাকে নিয়ে বেরিয়ে পড়তেন অর্থ সংগ্রহের জন্য, অর্ঘ সংগ্রহের জন্য। তো একদিন সন্ধ্যেবেলা প্রার্থনার আগে, প্রার্থনার পরে তিনি নাটবর্ণবে বসছেন। আমরা সবাই আছি ওখানে। আমার ছেলে তখন 5-6 বছর বয়স হবে। একটা জিনিস বলে রাখি, আমার ছেলে কোনোদিন ছোট্টবেলা যখনই ইষ্ট পরিবারের সঙ্গে থাকতো বা দেওঘরে যেত, সে কোনোদিন প্যান্ট শার্ট পরতো না। আমার ধুতি কেটে 4টে ধুতি বানিয়ে দিতে হতো, ওর জন্য আলাদা করে অর্ডার দিয়ে পাঞ্জাবি বানিয়ে দিতে হতো। ওর জুতো কিনে দিয়ে দিতে হয়েছিল, একদম ভিত্তিকরা যেরকম জুতো পরি সেরকম জুতো। সে একটা ছোট্ট ব্যাগ বগলে নিয়ে দাদার সামনে বসে থাকতো। আমাকে অনেকে জিজ্ঞেস করতেন, বলতেন ওই পুলকিতের মতোই। অনেকে বলতেন, দাদা আপনার এই এত ছোট্ট ছেলে পাঞ্জাব, ঋত্বিকের পাঞ্জাব পেয়ে গেছে? না না, ওটা দাদা ওকে সাজিয়েছেন। তো একদিন এরকম দাদা সবার কাছে চাইছেন, আমাকে বলে, রাই তুমি 2 লাখ টাকা দেবে। আমরা আগে দেবো, কিন্তু এই মুহূর্তে আমার হাতে নেই। তখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়টা, তাহলে এখন কিছু দিয়ে শুরু করো। তা আমি 500 টাকার একটা বান্ডেল ছিল আমার রুমে, ছুটে গিয়ে ওটা নিয়ে এসে দাদাকে দিতে গেছি। দাদা বলছেন, তুমি দেবে কেন? ছেলে কোথায়? ছেলে তো দেখতে পাচ্ছি না এখানে। তবে ছেলেকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ও বর্তমান আচার্যদেবের রুমের ভেতরে দাঁড়িয়ে আছে। আর বর্তমান আচার্যদেব কিছু চকলেট রাখা আছে টেবিলের উপর। বর্তমান আচার্যদেব বলছেন ওকে। আমি গিয়ে খুঁজতে খুঁজতে যখন গেছি বর্তমান আচার্যদেবের ঘরে গিয়ে দেখি ওখানে দাঁড়ানো আছে সেই ছোট্ট ধুতি পাঞ্জাবি পরা বর্তমান আচার্যদেবের ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আর ড্রেসিং টেবিলের উপরে ডান দিকে কিছু চকলেট রাখা আছে। তো আচার্যদেবের সঙ্গে, বর্তমান আচার্যদেবের সঙ্গে তখন আমরা বাবাইদের রাখতাম, বাবাইদের সামনে দাঁড়িয়ে আছে আর বাবাইদের সঙ্গে কথা বলছে। বাবাইদা এটা সেটা জিজ্ঞেস করছেন, আর ও কথা বলছে ওদিকে, কিন্তু চকলেট, ওর নজরটা কিন্তু চকলেটের দিকে। তো বর্তমান আচার্যদেব বলছেন যে কিরে চকলেট নিবি? আগে নিয়ে যা একটা। তো একটা নিয়েছে, নিয়ে পকেটে রেখেছে, আবার তাকাচ্ছে ওদিকে। আর আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছি।
তো আচার্য যদি বর্তমান আচার্য যদি বলছেন টাকার চিজ আরো নিবি নাকি, বলে আগে মার জন্য একটা নিই, আচ্ছা নিয়ে নে একটা, এটা নিয়ে আবার এরকম করছে। তো বললো যে এবার বলছে আমি বাবার জন্য একটা নেই, দিদি ভাইয়ের জন্য একটা নেই, এরকম করছে। তখন আমি আমাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আপনি এখানে, আগে বাবা ডাকছেন ওকে, বলছেন নিয়ে যান। তো ওকে নিয়ে গেছি, ওর দাদা বললেন ওকে দিয়ে ওর হাত দিয়ে দেওয়া। ছোট্ট শিশুকে করে করিয়ে এই যে ঠাকুর বলা আছে আদৌ কথায় করে করিয়ে শিখিয়ে দিলে সেটাই হবে মোক্ষম ছেলে। আজকে দাদা একদিন বলছিলেন ছেলেকে লেখাপড়া শেখাবে, উচ্চ শিক্ষিত করবে, কিন্তু ঠাকুর থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে না। আজকে আমার সত্যি আমার জীবন ধন্য। আমার ছেলে 4টে রাজ্যের ডিপি ওয়ার্কসের দায়িত্ব, তার উপরে যেহেতু ছোটবেলায় থেকেই পূজনীয় অবিন বাবুর খেলার সাথী, পূজনীয় অবিন বাবু তাকে 4টে রাজ্য দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় 4টে রাজ্যের ডিপি ওয়ার্কসের দায়িত্ব দিয়ে রেখেছেন। যদিও ও একটা আইটি কোম্পানিতে কন্ট্যাক্ট সিস্টেমে কাজ করে, সারাদিনে 2 ঘন্টা দিয়ে কাজ করে ল্যাপটপে, বাকি সময়টাই ওর ডিপি ওয়ার্কস নিয়ে ব্যস্ত থাকে। সেদিকে আমি আর যাচ্ছি না, সেদিকে আমি আর যাচ্ছি না। এই যে মাতৃভক্তি অটুট যেত সেই ছিল হয় কৃতিতত, সত্যিই তাই। একবার অনেকদিন আগের ঘটনা সেটা, পূজনীয় বড় বৌদি অসুস্থ ছিলেন। তো ইষ্ট পরিবারে আলাপ আলোচনা চলছে, ডাক্তারের পরামর্শে তাকে স্থান পরিবর্তন করতে হবে, কোনো স্বাস্থ্যকর জায়গায় যেতে হবে। তো প্রথমে ঠিক হয়েছিল পুরীতে যাবেন, তারপর সিদ্ধান্ত হলো শিলং এ আসবেন। পূজনীয় সিপাহীটাকে সঙ্গে নিয়ে পূজনীয় বড় বৌদি শিলং এ আসলেন, কিন্তু তার দর্শন প্রণাম বন্ধ ছিল। ডাক্তারেরই পরামর্শে তার দর্শন প্রণাম পুরোপুরি বন্ধ ছিল, দরজা বন্ধ থাকতো সবসময়। পূজনীয় সিপাহীরা রোজ সকালবেলা জল খাবার খেয়ে কোয়ালিস গাড়ি ছিল নিয়ে এসেছিলেন, এই কোয়ালিস গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়তেন শিলং এর আনাচে কানাচে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেন। বেশিরভাগ দিনই আমি তার সাথে থাকার সৌভাগ্য হয়েছিল, মাঝে মধ্যে অন্য কাউকেও নিয়ে যেতেন। একদিন এরকমই বেরিয়েছি, আমাদের শিলং থেকে 25-30 কিলোমিটার দূরে সুমের বলে একটা জায়গা, ঘন জঙ্গল, জঙ্গল তো চারিদিকেই শিলং এর ঘন বসতি, ঘন জঙ্গল, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, সবুজের ছড়াছড়ি চারদিকে। তো ওখানে গেছি, তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসেছি, ওখান থেকে দেখা যাচ্ছে বাঁদিকে বিশাল উঁচু একটা পাহাড়ের উপরে একটি বাংলোর মতো ঘর। তো কুজনে সিপাহীরা আমাকে জিজ্ঞেস করছেন মানিক দা ওটা কি, আগে ওটা রাজ্য বিদ্যুৎ পরিষদের একটা গেস্ট হাউস। আমি এতটুকুই জানতাম যে ওটা রাজ্য বিদ্যুৎ পরিষদের একটা গেস্ট হাউস, ওর বিশেষত্ব জানা ছিল না। তো সিপাহীরা বললেন দারুণ লাগছে বাংলোটা দেখতে, একবার চলুন গিয়ে দেখে আসি। ওর আগে চলুন। তো পাহাড়ের গা ঘেসে গিয়ে গা গিয়ে গা পেরিয়ে পেরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তা উপরে উঠেছি পাহাড়ের চূড়ায়। সেই গেস্ট হাউসের গেটের সামনে দাঁড়িয়ে দুজনের সিপাহীরা বলছেন ভেতরে ঢুকে একটু দেখা যাবে না, তাহলে আগে আপনি বললেই হয়। তো আমি গিয়ে ওখানে চৌকিদার ছিল, নেপালি চৌকিদার, ওকে বললাম ভাই একটু গেটটা খুলে দেবে, আমরা একটু ভেতরে গিয়ে দেখে চলে যাবো। तो चौकीदार बोलছে नहीं बाबू परमिशन नहीं है, ये गेस्ट हाउस राज्य विद्युत परिषद का है, यहाँ में खाली फॉरेन लोगों का जगह है, फॉरेन से जो इंजीनियर लोग आते हैं ना वो लोग को ठहरने के लिए, इधर में स्टेट का मिनिस्टर भी अलाउ नहीं है। तो আমি ওকে বললাম তুই ভগবান দেখেছিস? তো বলছে ভগবান, यहाँ कहाँ भगवान मिलेगा, তাহলে ওই দেখ গাড়িতে বসে আছে, তোর কত বড় ভাগ্য, স্বয়ং ভগবান এসছেন তোর গেস্ট হাউসের গেটের সামনে, তুই একটুখানি ভেতরে ঢুকতে দিবি না? ওর কি যে হলো, ও মন্ত্রমুগ্ধের মতো গেটটা খুলে দিল, আমরা গাড়ি নিয়ে ভেতরে ঢুকলাম। ওই জন্য সিপাহীটা দেখে এত বেশি ভালো লেগেছিল, মানে আনন্দে আত্মহারা হয়ে গেল। এই গেস্ট হাউসের একটুখানি আপনাকে বিবরণ দিচ্ছি, এইচ টাইপের ছিল সেই গেস্ট হাউসটা, আছে এখনো। দুদিকে দুটো দুটো করে 4টা রুম, আর মধ্যিখানে টানা বারান্দা, তার ঠিক পিছনেই ডাইনিং হল, আর তার ঠিক পেছনেই কিচেন।
রুম গুলো একদম ঢুকে দেখলেন সিপাহীরা, রুম গুলো বিশাল বিশাল রুম, সামনে বিশাল বড় লন, দেখে একেবারে আনন্দে গদগদ হয়ে গেলেন সিপাহীরা। বললেন, মানিকদা, আমার না খুব ইচ্ছে হচ্ছে মাকে নিয়ে একদিন যদি এখানে পিকনিক করা যায়। তাহলে আগে আপনি বললেই হয়। বলে, ঠিক আছে, আমি আজকে মাকে গিয়ে বলবো। আমরা ফিরে গেলাম মন্দিরে। রোজকার মতো প্রতিদিন প্রার্থনা করে পূজনী সিপাহীরা মাকে গল্প শোনাতেন, কোথায় গেলেন, কি দেখলেন, এসব মাকে আনন্দ দেওয়ার জন্য। তো সিপাহীরা মাকে বলছেন, জানো মা, আজকে না একটা খুব সুন্দর গেস্ট হাউস থেকে এসছে, আর মনে হচ্ছিল তোমাকে নিয়ে যদি একদিন পিকনিক করা যেত। তো পূজনীয় বড় বৌদি বললেন, তাহলে তো খুব ভালোই হয়। এই বন্ধ করে থেকে থেকে আমার দম বেরিয়ে যাচ্ছে, দম আটকে যাচ্ছে। দেখ, তখন সিপাহীদা আমাকে বললেন, মানিকদা, আপনি ব্যবস্থা করেন, ওই গেস্ট হাউসে একদিন মাকে নিয়ে পিকনিক করব। তবে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কিন্তু আমি যাব না, মুখে বললে হবে না। তাহলে আজকে আমি চেষ্টা করব। পরদিন আমি রাজ্য বিদ্যুৎ পরিষদের চেয়ারম্যান অফিসে গেলাম। চেয়ারম্যান অফিসে গিয়ে চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যানের সঙ্গে আমার পরিচয় ছিল না, তাকে অনুরোধ করলাম। সে বলল, দাদা, আমি তো স্যার, আমার কোনো এখতিয়ার নেই ওই গেস্ট হাউসে। ডেপুটি ডাইরেক্টর মিস্টার খংলা, এখানে তো সব খাসি জাতি, খাসি উপজাতিরা থাকে। মিস্টার খংলা হচ্ছেন সেই গেস্ট হাউসের দায়িত্বে। তিনি যদি ইচ্ছে করেন এলাও, তবে যতদূর সম্ভব আমার জানা আছে কোনো মিনিস্টারকেও এখানে এলাও করা হয় না। আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশনটা নিয়ে ওনার কাছে যান। তো তিনি যদি ইচ্ছে করেন দিতে পারেন, আমার মনে হয় না হবে। কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল, আমার গুরু যখন যা বলেন তা ব্যবস্থা করেই বলেন। এই ভাব নিয়ে আমি ডেপুটি ডাইরেক্টরের ঘরে ঢুকেছি। বিশ্বাস করে না, যে ঢুকে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি দেখি যে ব্যক্তি চেয়ারে বসে আছে, আমাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মিস্টার শর্মা, হাউ আর ইউ? আরে, ইউ আর হিয়ার? হ্যাঁ, ওই ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে আমার বিশেষ 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 পরিচয় ছিল। সে বললো, তুমি এখানে কি ব্যাপার? তখন ওকে আমি আদ্যপান্ত ঘটনাটা বললাম। বললো, ইউ ডোন্ট ওয়ারি, আই উইল গিভ ইউ দ্য পারমিশন। তো পিএ কে ডাকলো, ডেকে আমাকে বলছে, ইউ প্লিজ ডিক্টেট হিম হোয়াট টু রাইট। সে অর্ডার বানালো, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমরা পিকনিক করব। সেই পারমিশন নিয়ে আমি ফিরে এলাম পূজনীয় সিপাহীদার কাছে। সিপাহীদা অত্যন্ত খুশি হলেন, বলেন, তাহলে সোমবার দিন ছিল, সে শনিবার দিন পূজনীয় সিপাহীদা আমাকে বললেন, এই গেস্ট হাউসটাতে যে ইঞ্জিনিয়াররা থাকতো, ওরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এসব খেত। কিচেনটা সেই অবস্থায় ছিল। তো পূজনীয় সিপাহীদা আমাকে বললেন, আপনার গাড়ি নিয়ে চলে যান, কয়েকটা ছেলেকে নিয়ে যান, কিছু পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে যান, অন্তত রান্নাঘরটা পরিষ্কার করেন। একটা কথা বলে রাখি, ওই গেস্ট হাউসে যখন সিপাহীদাকে নিয়ে গেছি, তখন ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, বিশাল বড় কাঁঠাল গাছ। আর সেই কাঁঠাল গাছ এঁচড়ে ভরা ছিল। দেখে আমার ভীষণ লোভ লাগছিল, যে এঁচড়গুলি একদম খাওয়ার উপযুক্ত হয়েছিল। যাই হোক, পারমিশন হয়ে গেছে, শনিবার দিন আমাকে পাঠিয়ে দিলেন। আমি কি করলাম, আমার গাড়ি নিয়ে একটা গ্যাসের ওভেন নিলাম, একটা কড়াই নিলাম, কিছু চাউমিন নিলাম, কারণ রাত্রিরে থাকতে হবে। আমাকে বলেছেন, আপনি রাত্রিরে ওখানে থাকবেন, কাল সকাল 8:30টার মধ্যে আমরা সবাই পৌঁছে যাবো। ঠিক আছে, আমি চলে গেছি। গিয়ে ওখানে এই গেস্ট হাউসে প্রায় 20টার মতো স্টাফ ছিল, 20 জনের মতো হবে। অনেক ধরনের স্টাফ থাকে তো, তো চৌকিদার ফৌকিদার নিয়ে প্রায় 20 জনের মতো স্টাফ ছিল। তো সবাইকে, আমার সঙ্গে যে ছেলেগুলো গেছিল সবাই মিলে যাজন করছে দীক্ষার জন্য। আর এদিকে আমি চাও বানাচ্ছি, চা বানিয়ে খাইয়েছি ওদেরকে। আর সবাই, ছেলেগুলো সব পরিষ্কারের কাজে লাগছে, ওই স্টাফ গুলো ওদেরকে সাহায্য করছে। এর মধ্যে যাজন করে ওদেরকে দীক্ষার জন্য রেডি হয়ে গেল। সব কটাকে এক সিটিং এ দীক্ষা দেওয়া হলো। ওরা সবাই হয়ে গেল আমাদের গুরু ভাই। আমি ওদেরকে বললাম, তোদের ভাই কত ভাগ্য, দীক্ষা নিয়েই তোরা গুরুর দর্শন পেয়ে যাবি, আমাদের ভাগ্য হয়নি। ওরা খুব খুশি। মেইন যে কেয়ারটেকারটা ছিল, নেপালি ছেলে, ওকে বললাম, ভাই, কালকে যদি তোর ওই এঁচড়ের গাছ থেকে কিছু এঁচড় পেয়ে আমি রান্না করি, কোনো অসুবিধা হবে? बोले, नहीं बाबूजी, ये तो मेरा भाग्य है, गुरु का सेवा में लगेगा। পরদিন যথারীতি দুজনে সিপাহীরা, দুজনে বড় বৌদি এলেন, সঙ্গে প্রায় 300 350 আমাদের শিলংয়ের যত গুরু ভাইরা ছিলেন, ঋত্বিকদাদারা ছিলেন, সব পরিবার পরিজন সহ সবাই এসছেন। রান্নাঘরে আমি আছি, রান্না হচ্ছে।
এঁচড়ের ডালনা, খিচুড়ি। একটা জিনিস বলে রাখি, একটা শর্ত ছিল পুজো সিপাহীদের, বলছি না গ্যাসের উনুনে রান্না হবে না, রান্না হবে খড়ির আগুনে। এখন খড়ির আগুনে রান্না করতে হলে তো উনুন চাই, এখানে কোথায় উনুন বানানো হবে? ঘুরতে ঘুরতে দেখা গেল ঠিক গেস্ট হাউসের পাশেই একটা বিশাল বিশাল বড় বড় দুটো উনুন বানানো রয়েছে, আর ওখানে একদম শুকনো খড়িও রাখা আছে। আমি আশ্চর্য হয়ে গেছি উনুন আর খড়ি দেখে। আমি ওই কেয়ারটেকার নেপালি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ভাই ইধার ইয়ে চুলা কিস লিয়ে হ্যায়, লাকড়ি কিস লিয়ে হ্যায়? ও বলছে যে এই যে গেস্ট হাউসের কাপড় চোপড় এগুলো যখন ময়লা হয়ে যায় তখন আমরা কাপড় কাচার জন্য এখানে গরম জল করি, গরম জল করে কাপড় কাচি, তাই এই উনুন গুলো বানিয়ে রাখা হচ্ছে। যাই হোক, খড়ির আগুনে খিচুড়ি হলো, টমেটো চাটনি হলো, পাঁপড় ভাজা হলো, এঁচড়ের ডালনা হলো। খুব আনন্দে কেটে গেল সারাটা দিন। সন্ধ্যেবেলা যখন ফিরছি তখন কুজিনে বড় বুঝি বলছেন, জানিস সিপাই, আমার না যেতে একদম ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়। এর ঠিক 1 মাস, মানে গুনে গুনে 30 দিন, 30 দিনের দিন কুচুবুড়ো দাদা দেওঘর থেকে শিলংয়ে এসছেন। তো দাদা এসছেন, সন্ধ্যাবেলা প্রার্থনার পর নাট মণ্ডপে দাদা বসে আছেন, কুজিনা বড় বৌদি, কুজিনা সিপাহীরা সবাই আছেন ওখানে। কুজিনা সিপাহীরা আর কুজিনা বড় দুজনেই এই গত 1-1.5 মাসের সব নিত্য দিনের ঘটনাগুলো বলছেন। বলতে বলতে গিয়ে শেষ অবধি পিকনিকের কথা বলেছেন। দাদা একদম তড়াৎ করে বলে, হ্যাঁ তোমরা করলে আমাকে নিয়ে একদিন করা যাবে না? আমি পাশেই দাঁড়ানো ছিলাম, দুজনে সিপাহীরা দাদার সামনে আমার বললেন, কি মানিক দা আরেকদিন করতে পারবেন, অনুমতি আনতে পারবেন? বললো আজকে নিশ্চয়ই পারবো। তাহলে আমার তো একটা সাহস ছিল, আমার গুরুর সব ব্যবস্থা করেই তিনি সবসময় নির্দেশ দেন। আমি বললাম আগে আমি নিয়ে আসবো। ঠিক যথারীতি সেরকমই ওই আগের যে অর্ডারটা ছিল ওটাকে রিনিউ করে নিয়ে এসছেন। ঠিক আগের মতোই গত শনিবার দিন আমাকে পাঠিয়ে দিলেন, আমি চলে গেলাম। গিয়ে দেখি যে কাঁঠাল গাছটাতে যে এঁচড় ছিল সেই কাঁঠাল গাছটা ফাঁকা হয়ে আছে। তোকে চৌকিদারকে জিজ্ঞেস করলাম, ভাই এই তো ওই সময় তো কাঁঠাল গাছে এঁচড় ভরা ছিল, এত এঁচড় কাঁঠাল গেল কোথায়? বলে বাবু সব পাক গিয়েটা পেকে গেছিল সব কাঁঠাল হয়ে, তাই আমরা স্টাফেদের মধ্যে সব বেঁচে দিয়েছি, এখন আর কিচ্ছু নেই। তো আমি পরদিন ঠিক যথারীতি পরদিন সকালবেলা পুজনে সিপাহীদা, পুজনে বড় বৌদি, কুতুবের দাদা, বাবাইদা, ডিঙ্কিদা সবাই চলে এসছেন। সেদিনও প্রায় 300-350 লোক। তো কুতুবের দাদার বসার জন্য ওই যে টানা বারান্দা ছিল ওখানে ব্যবস্থা করা হয়েছে, নিচে শতরঞ্জি পাতা ছিল, ওখানে বর্তমান আচার্যদের সিপাহীদা, ডিঙ্কিদা সবাই বসতেন। তো দাদা সিপাহীদাকে জিজ্ঞেস করছেন, এই সিপাহী আজকের মেনু কি রে? তো যখন এঁচড় ছিল না তাই ওটাকে বদলি করে মিক্স সবজি করা হয়েছিল, খিচুড়ি, মিক্স সবজি, পাঁপড় ভাজা, টমেটো চাটনি। তো বলেছেন সিপাহীদা, তো দাদা বলছেন কেন তোরা এঁচড় খেলি, আমি খাবো না? তখন সিপাহীদা আমাকে ডেকে নিয়ে এলেন, আমার রান্নাঘর থেকে আমাকে একটা ছেলেকে খবর দিয়ে বললেন আসতে, আমি আসলাম। আমি আসার পর দাদা একটু ধমকে ছেড়ে বললেন, এই শালা তোমরা খেলে এঁচড় আর আমি খাবো না? আমি তখন বুঝতে পারলাম যে দাদা ওই গাছের এঁচড়ের কথাই বলছেন। আমি বললাম আগে দাদা ওই গাছে তো একটাও এঁচড় নেই, সব পেকে গেছিল, ওরা নাকি বেঁচে দিয়েছে সবাই। নেই মানে? দাদা পদ্মাসনে বসাছেন, উরুতে করাঘাত করে বলছেন, নেই মানে? আলবত আছে। এই আলবত আছে শব্দগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত যত ছেলে ছোকরারা ছিল বাদরের মতো সেই গাছে ঝাঁপিয়ে পড়েছে। ওখানকার স্থানীয় যে গুরু ভাইরা ছিলেন তারা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেছেন এঁচড় আনার জন্য। ওই গাছকে প্রায় 8 ঘন্টা ধরে ছেলেগুলো বাদরের মতো একদম তছ নচ করে, হঠাৎ একটি ছেলে মগডাল থেকে চিৎকার দিয়ে বলছে, কাকু দুটো পাওয়া গেছে। বলিস কি, দুটো কোথেকে পাওয়া যায়? হ্যাঁ দুটো এঁচড় পাওয়া গেছে। তাহলে নিচে ফেল। নিচে ফেললো, কিন্তু একটা পাথরের উপরে পড়ে ফেটে গেছিল আর একটা গোটা রয়ে গেছে। আমি ওটা নিয়ে গেলাম, সবাই আশ্চর্য হয়ে গেছে যে একটু আগে শুনলাম যে গাছে এঁচড় নেই, কাঁঠাল হয়ে গেছে, সব পেকে গেছে সব কাঁঠাল, সেই গাছে এঁচড় এলো কোত্থেকে? সেই এঁচড় এনে দাদাকে যখন দিলাম, দাদা বললেন ওটা তোমার গাড়িতে রাখো, আমি যখন বলবো তখন আমাকে দেবে। সেই এঁচড় 1 সপ্তাহ পরে গুয়াহাটি গেলেন, গিয়ে আমাকে বললেন আমার এঁচড় কোথায়? আমি বললাম আজকে গাড়িতে আছে। বললেন নিয়ে আস। আমি নিয়ে আসলাম। বললেন প্রিয়দাকে, প্রিয়নাথ দেব শর্মা হচ্ছেন গুয়াহাটি মন্দিরের পুরোহিত, বললেন প্রিয়দাকে দাও, বললো আজকে ঠাকুরকে দিতে। এই যে
এরকম হাজারো 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 ঘটনা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা আজ অবধি আমি খুঁজে পাই। অনেক ঘটনা আমি বলি না, সেগুলো বিশ্বাসযোগ্য নয়। অনেক ঘটনা আমার সঙ্গে ঘটেছে, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই, কোনো এক্সপ্লেনেশন নেই। তার দয়াতে এই পৃথিবীটা চলছে। আমরা প্রত্যেকের মধ্যে তিনি বিরাজমান আছেন। নিত্য তার লীলা চলছে। আমরা যারা ভাগ্যবান তারাই শুধু তার লীলা দেখতে পায়। যারা তাকে মন প্রাণ দিয়ে ডাকতে পারি না, তাদের তিনি দর্শন দেন না। কিন্তু যারা কাতর ভাবে ডাকেন, তার ডাক তিনি শুনেন। তিনি তো অন্তর্যামী। একবার দাদা বলছিলেন কোন এক পরিস্থিতিতে, সে পরিস্থিতিতে আমি এখন বলতে গেলে অনেক সময় লাগবে, শর্টকাটে বলছি। দাদা বলছিলেন, তুই জানিস এই পৃথিবী এক মুহূর্তে আমি স্তব্ধ করে দিতে পারি। হাজারো মাইল দূরে কোথায় কি হচ্ছে সব আমি বলে দিতে পারি। তুই কি ভাবিস আমাকে? ঠিক বর্তমান আচার্য দেব আমার ছেলের উপনয়নের সময় আমার ছেলেকে ধমকে একটা কথা বলছিল, তুই কি ভাবিস আমি দেখতে পাই না? তুই সেন্টিনারি গেস্ট হাউসে রুমে তুই কি করছিস? আমি সব জানি, সব বুঝতে পারি। তুই কি ভাবিস আমাকে ফাঁকি দিবি? তিনি অন্তর্যামী। পূজনীয় অবিন বাবু, একটি মা আর এক দাদা, তাদের একটি ছোট্ট নয় মানে বিবাহ উপযুক্তা মেয়েকে নিয়ে অবিনবাবুর কাছে গেছেন। গিয়ে নিবেদন করছেন, আগে দাদা আমাদের একমাত্র মেয়ের বিয়ের জন্য যদি একটু আশীর্বাদ দেন, মেয়েটাকে আমি সৎ পাত্রস্থ করতে পারি। অবিনবাবু তাদের মুখের দিকে চেয়ে বলছেন, আপনার মেয়ে কোথায়? ওনারা বলছেন, আগে ওই যে পেছনে, ওকে ডাকেন। মেয়েটি ভয়ে ভয়ে অবিনবাবুর কাছে আসলো। অবিনবাবু বললেন, তো মা বাবাকে বলিস নি? তো মা বাবা তো হয়ে গেছেন, কি বলবে মেয়ে আমাদেরকে? অবিনবাবু আবার বলছেন, তো মা বাবাকে বলিস নি তুই বিয়ে করে ফেলেছিস? আর বিয়ে না, তো ব্যাগ থেকে ম্যারেজ সার্টিফিকেটটা বের কর, বের করে তোর মা বাবাকে দেখা। তিনি কি করে জানেন মেয়েটির বিয়ে হয়ে গেছে? আর ওরা তো এই প্রথমবারই গেছিল দেওঘরে, এর আগে কোনোদিন দেওঘরে যায়নি। গুরু ভাইদের কথা শুনে চলে গেছিল দেওঘরে, গিয়ে দেখছে সবাই অভিভাবকের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন, ওরাও গিয়েছে আশীর্বাদ প্রার্থনা করছে। তিনি কি করে জানেন? তিনি অন্তর্যামী। সেই বর্ধমান থেকে একবার বাস নিয়ে কিছু গুরু ভাইরা দেওঘরে গেছেন। তো দেওঘরে গিয়ে 3-4 দিন ছিলেন। যেদিন ফিরবেন সেদিন বর্তমান আচার্য দেবের দর্শন হয়েছে, সিপাহীদার দর্শন হয়েছে, বিঙ্কিদার দর্শন হয়েছে, কিন্তু রবীন্দ্রবাবুর দর্শন হয়নি। তাদের মনটা খুব খারাপ হয়ে গেছে। সবাই বলছেন, বলা বলি করছেন, আসলাম কিন্তু পূজনীয় অবিনবাবুর দর্শন পেলাম না। ঠাকুর বাংলায় সামনে গাড়িতে বাসটা রেখে ওনারা ঠাকুর বাংলায় ঠাকুর প্রণাম করে যখন বেরোচ্ছেন, তখন দেখলেন ডান দিকে দা হাউসে পূজনীয় অবিনবাবু ক্রিকেট খেলছেন। ওরা গিয়ে মাঠের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি যে অন্তর্যামী তার প্রমাণ দেখুন। তিনি বুঝতে পারলেন মেয়েরা এসছে আমার কাছে। উনি একটা ফাঁক করে ওদের সামনে এসে বললেন, জয় গুরু সবাইকে, ভালোভাবে যাবেন। সবাই বলছে, আজকে 3 দিন ছিলাম, আপনার দর্শন পাইনি, তাই মনটা খুব খারাপ হয়ে গেছিল। এবার আমরা নিশ্চিন্ত মনে যেতে পারবো। যিনি অবিনবাবু মৃত হাসিতে তাদের মধ্যেই একজন গুরুভাইকে দেখিয়ে বললেন, আপনারা সবাই যান গাড়িতে, ওই দাদাকে নিয়ে যাবেন না, ওনাকে ট্রেনের টিকিট কেটে পাঠিয়ে দিন। হেসে হেসে কথাগুলো বলছিলেন তো, তাই সবাই ভাবলো যে ঠাট্টা করে বলছেন। চলে গেল ওরা। একটা জায়গায় গিয়ে একটা লেভেল ক্রসিং ছিল, লেভেল ক্রসিংটা বন্ধ ছিল। এখানে ঘন ঘন ট্রেন আসে, তাই প্রায় লেভেল ক্রসিং এর গেটটা বন্ধ থাকে। তো বাচ্চা ওখানে দাঁড়িয়েছে। ওই দাদা পেচ্ছাপ করার জন্য একটু নিচে নেমেছেন, ততক্ষণে গেটটা খুলে দিয়েছে। ড্রাইভার ভাবছে যে এখন যদি আমি গাড়িটা পার না করি আবার গেট বন্ধ হয়ে যেতে পারে, তাই চট করে গেটটা লেভেল ক্রসিং এর ওই পারে নিয়ে গেছে গাড়িটা। এই দাদা পেচ্ছাপ করে যখন এসে বাস পার নেই, তখন লেভেল ক্রসিং ক্রস করে ওপারে যেতে চাইছেন। ঠিক তখনই একটা ট্রেন এসে তাকে একদম পিষ্ট করে চলে গেল। এই হলো অন্তর্যামী। যাই হোক, আমার সময় একদম কাটায় কাটায় 7:55 হয়ে গেছে। উপস্থিত সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের ইষ্টচ্ছল জীবনের জন্য আমি পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকের সকালবেলা আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।